এই বেয়াদব মেয়ে, আমার রুমে কি করছিস তুই? এখনই বেরিয়ে যা বলছি। আমি আপনার রুমে এসেছি দেখে কি হয়েছে? আপনার রুমে আসাটা তো আমার অধিকার। অধিকার? কিসের অধিকার শুনি একটু। আপনি আমার স্বামী আর আমি আপনার স্ত্রী। আপনার রুমে থাকবো না তো কোথায় থাকবো আমি? জাহান্নামে গিয়ে থাক। আমি তোকে নিজের স্ত্রী হিসেবে মানি না, আর না কখনো মানবো। কিন্তু কেন? কি করেছি আমি? আমায় বলুন, আমার অপরাধটা কি? সেই বাসর রাত থেকে আপনি আমার সাথে এমন করে কথা বলছেন। আমি কি করেছি? কেন এমন করছেন? তুই কিছু করিসনি। আমি এমনিতেই তোকে পছন্দ করি না। আর আমার স্ত্রী হয়ে আমার সামনে অধিকার ফলাতে আসিস না। আমি তোকে আগেও বলেছি, আর এখনো বলছি, আমার তোকে চাই না। যদি আমাকে আপনার পছন্দ না হয় তবে কেন আমায় বিয়ে করলেন? আমি তো আপনাকে জোর করে বিয়ে করতে বাধ্য করিনি। কেন আমার জীবনটা নিয়ে খেলছেন আপনি? সে উত্তর আমি তোকে দিতে বাধ্য না। আমার মুখের উপর আর কখনো কোনো কথা তুই বলতে পারবি না। কথাটা মাথায় ঢুকিয়ে নে। রাজ কথাটা বলতেই রুহির সামনে থেকে উঠে নিচের রুম থেকে বেরিয়ে যায়। রুহি কান্না ভেজা দৃষ্টিতে রাজের দিকে তাকিয়ে আছে। অনেক আশা ভরসা নিয়ে রাজকে বিয়ে করে রুহি। আশা করেছিল রুহি সারা জীবন তো অনেক অবহেলা পেয়েছে সে, এবার হয়তো একটু ভালোবাসা তার কপালে জুটবে। কিন্তু না, রুহির কপালটা এতটা খারাপ যে স্বামীর ভালোবাসা তার কপালেই নেই। বাসর রাতেই রাজ রুহিকে স্পষ্ট করে বলে দেয় যে রুহির কোনো অধিকার রাজের উপর থাকবে না। রাজ আর রুহির সম্পর্ক আইনগত, তাদের মধ্যে এর থেকে বেশি কিছু কোনো দিন থাকবে না। রুহি প্রথমত রাজের এসব কথা শুনে খানিকটা অবাক হয়ে গেলেও পরে ভাবল হয়তো রাজ অভিমান করে আছে তার উপর। কিন্তু না, রুহি এখন বুঝতে পারছে যে রাজ কোনো অভিমান করেনি, বরং সত্যি রুহিকে নিজের স্ত্রী বলে মানে না সে। রাজ রুম থেকে বেরিয়ে যেতেই রুহি বিছানায় বসে পড়ল। চোখ থেকে নোনা জলের ধারা গড়িয়ে পড়ছে তার। বাপের বাড়িতে সৎ মায়ের অত্যাচার মুখ বুজে সহ্য করেছে রুহি। শ্বশুর বাড়ি এসে নিজের স্বামীর ভালোবাসা ও তার কপালে জুটল না। এই জীবনে কি সে কখনো সুখ পাবে না? হয়তো বিধাতা রুহির জন্য এই দুনিয়ায় কোনো সুখ লিখে রাখেনি। রুহি নিজের কষ্টগুলো বুকে চাপা দিয়ে কাঁদছে। কোনোভাবেই রাজের এমন ব্যবহারের কারণ খুঁজে পাচ্ছে না সে। কিছু সময় রুহি কান্না করার পর দুম করে রুহির রুমে চলে এলো রাজের আদরের ছোট বোন কানিজ। কানিজ এসে রুহির গলা জড়িয়ে ধরে রুহিকে উদ্দেশ্য করে হাস্য উজ্জ্বল মুখে বলতে লাগলো, আমার সুইট কিউট লক্ষ্মী ভাবিটা এখানে চুপ করে বসে আছে, আর আমি তাকে সারা বাড়ি খুঁজে চলেছি। কানিসের কথার কোনো উত্তর রুহি দিল না। রুহি বেশ দ্রুত গতিতে নিজের হাত দিয়ে চোখের জল আড়াল করে নিল। রুহিকে নিশ্চুপ দেখে কানিজ আবারও বলতে লাগলো, কি গো ভাবি, কি হয়েছে? তুমি এখন চুপসে গেছো কেন? ভাইয়াকে কিছু বলেছে তোমায়? না বোন, তোমার ভাইয়া কিছু বলেনি, এমনিতেই মন খারাপ লাগছে আর কি। ও মা, তাই? আচ্ছা, তোমার কি ও বাড়ির কথা মনে পড়ছে নাকি? একটু তো মনে পড়বেই বলো। নিজের বাড়ি ছেড়ে এসেছি এখানে, বুকের মধ্যে বাবা মায়ের শূন্যতা তো অনুভব হবেই। সত্যি ভাবি, মেয়েদের ভাগ্যটাই কেমন যেন। নিজের বলতে কিছুই নেই, শুধু স্বামীটা ছাড়া। স্বামী না থাকলে শ্বশুরবাড়ির কেউ একটুও পাত্তা দেয় না, কোনো মূল্যই থাকে না নারীর। অনেক সময় স্বামী থাকার পরেও তোমায় মহা শূন্যতার মধ্যে থাকতে হবে, সবকিছুই নিয়তি। হয়তো। আচ্ছা ভাবি, চলো না আমরা ছাদে গিয়ে একটু ঘুরে আসি। সারাদিন এখানে বসে থেকে তো তোমার মন আরো খারাপ হবে, ঘুরে আসলে ফ্রেশ লাগবে মাইন্ড। আচ্ছা ঠিক আছে, চলো। কানিস রুহিকে নিয়ে রুম থেকে বেরিয়ে সোজা চলে যায় ছাদে। কানিস ভাবছে রুহির হয়তো নিজের বাড়ির কথা ভেবে মন খারাপ হয়েছে। এখন যদি ওই বদ্ধ ঘরে রুহি থাকে তো তার আরো বেশি করে নিজের বাড়ির কথা মনে পড়বে। তাই রুহিকে নিয়ে বাহিরে এলো কানিস। ওইদিকে রাজ নিজের বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছে। মনটা তার কোনো এক কারণে ভীষণ উদাসীন হয়ে আছে। রাজের বন্ধু দীপ রাজকে বিচলিত দেখে রাজকে উদ্দেশ্য করে বলল, এই রাজ, কি হয়েছে তোর? মন খারাপ নাকি? না, তেমন কিছু না, এমনিতে একটু মুড অফ হয়ে আছে। কিন্তু কেন? নতুন বিয়ে করেছিস, কোথায় মন মাইন্ড ফ্রেশ থাকার কথা, তা না করে মন খারাপ আছে কেন তোর? নতুন ভাবি কি তোকে মানসিক পরিতৃপ্তি দিতে পারে না? দীপের কথাটা শুনে রাজ চরম বিরক্ত হলো। রাজ যেন রুহির কথা শুনতেই পারে না একদম। রাজ দীপকে উদ্দেশ্য করে চরম বিরক্তি নিয়ে বলল, কেন? সেসব জেনে তুই কি করবি? তাছাড়া তুই কি জানিস না লাবণীর কথা? আমি লাবণীকে ভালোবাসি। লাবণী ছাড়া
কেউ আমায় শান্তি দিতে পারবে না। ও তাহলে এই ব্যাপার। আসলে কি জানিস রাজ, দুই নৌকায় পা দিয়ে যারা চলতে যায় তারা কখনোই চলতে পারে না বেশি দূর। মানে কি বলতে চাস তুই? তেমন কিছু না, শুধু এতটুকুনি বলতে চাই, যদি লাবণীকেই ভালোবাসিস তো রুহিকে কেন বিয়ে করলি? আমি কি রুহিকে নিজের ইচ্ছায় বিয়ে করেছি নাকি? আমায় জোর করে বিয়ে করানো হয়েছে। আমি পরিবারের চাপে বাধ্য হয়েছি। তাই নাকি? পরিবারের চাপে পড়ে তুই নিজের ভালোবাসার সাথে প্রতারণা করলি? একটা অসহায় মেয়ের জীবন নিয়ে খেলেছিস, সব বাধ্য হয়ে? আমি কারোর জীবন নিয়ে খেলি নাই। অযথা আমায় নিয়ে অভিযোগ করা বন্ধ করো। অযথা অভিযোগ না, আমি সত্যি বলছি। তুই রুহিকে বিয়ে করেছিস। ওকে এখন ছেড়ে দিলে ও এই সমাজে একটা ডিভোর্সি নারীর তকমা নিয়ে বেঁচে থাকবে, আর প্রতি পদে পদে অবহেলিত হবে। আর এইসবের জন্য তুই একা দায়ী থাকবি। দীপের কথাগুলো শুনে রাজ একদম নিশ্চুপ হয়ে গেল। কি উত্তর দিবে দীপকে কিছুই যেন তার মাথায় আসছে না। রাজকে নিশ্চুপ দেখে দীপ রাজকে উদ্দেশ্য করে আবারও বলতে লাগলো, দেখ রাজ, একটা বন্ধু হিসেবে বলছি, তোকে সবকিছু ভেবে সিদ্ধান্ত নিতে হবে। এমন কিছু সিদ্ধান্ত নিস না কখনো যেটার জন্য তোকে আফসোস করে কাটাতে হবে। হুম। দীপ রাজের থেকে বিদায় নিয়ে চলে যায়। রাজের খানিক সময় ঠায় বসে থেকে পরে নিজেও চলে আসে নিজের বাড়িতে। বাড়ি এসে রাজ নিচের রুমে বসে আছে। মনটা কোনোভাবেই শান্ত করতে পারছে না সে। পকেট থেকে ফোনটা বের করে রাজ ভাবছে লাবণীকে কল করবে কিনা। অনেকটা সময় ধরে চাইপাশ ভেবে রাজ লাবণীর ফোনে কল ডায়াল করলো। লাবণীকে কল করতেই রাজ দেখলো লাবণীর ফোনে বিজি আসছে। রাজ এক এক করে কল দিয়েই চলেছে। প্রায় ঘন্টা দুয়েক পর লাবণী কল পিক করে। লাবণী কলটা পিক করে রাজকে উদ্দেশ্য করে ভীষণ কর্কশ কণ্ঠে বলল, সমস্যা কি তোমার? দেখছো তো বিজি আছি, তারপরও কল করেই যাচ্ছ। কি হয়েছে বলো। কার সাথে কথা বলছো? এত সময় ধরে তো কখনো কারোর সাথে কথা বলনি তুমি। আমি কার সাথে কথা বলবো কি বলবো না সেটা আমার ব্যক্তিগত ব্যাপার। আর আমি আগেও কথা বলতাম, তবে অন্য ফোন দিয়ে। হোয়াট? অন্য ফোন দিয়ে কথা বলতে মানে? আমি বুঝতে পারলাম না কথাটা। আমি কোনো ডিকশনারি না যে তোমায় শুধু মানে বোঝাবো। আগে তোমার সন্দেহের ভয়ে অন্য ফোনে কথা বলতাম, এখন আর কোনো ভয় নেই। তাই এখানে কল করেছো কেন? কেন করেছি জানো না? দেখো, আমি ভুল করেছি। আমি বাধ্য হয়েছি বিয়েটা করতে। আমার কথা তুমি বিশ্বাস। দেখো, আমার সময় অযথা নষ্ট করো না। আমি তোমার এইসব কথা শোনার মুডে নেই। আমার বয়ফ্রেন্ড ছিল একটা সময়, এখন আর নেই। সো কথা বলারও আর কোনো প্রয়োজন বোধ করছি না। লাবণী, কী সব বলছো তুমি? দুদিনের মধ্যে এতটা বদলে গেল তুমি? আমার ভালোবাসা আজ তোমার কাছে কোনো গুরুত্ব রাখছে না? তোমার ভালোবাসা কোনো দিনও আমার কাছে গুরুত্বপূর্ণ ছিল না। আর এখন তো তুমি বিবাহিত। সো তোমার সাথে কথা বলতে অদ্ভুত লাগছে আমার। আর কল করো না, তোমার কল পেলে আমি বিরক্ত হয়ে যাই। লাবণী কথাটা বলতেই রাজের মুখের উপর কলটা কেটে দিল। রাজ লাবণীর কথাগুলো শুনে মনে হচ্ছে আকাশ থেকে মাটিতে পড়ল। লাবণী এতটাও বদলে যেতে পারে সেটা হয়তো রাজ কখনো আশাও করতে পারেনি। রাজ ফোনটা নিজের কানের উপর থেকে নামিয়ে রেখে আপন মনে ভাবতে লাগলো লাবণীর কথা। লাবণীর কাছে এতদিন রাজের ভালোবাসার কোনো গুরুত্ব ছিল না। লাবণী তবে কি তার সাথে এতদিন ধরে শুধুমাত্র টাইম পাস করেছে? লাবণীর ভালোবাসার জন্য রাজ নিজের বিয়ে করা স্ত্রীকেও নিজের কাছে নেয়নি। ভালোবাসা তো দেয়নি, বরং দিয়েছে অবহেলা। তবে কি রাজ ভুল করেছে? রাজের মাথায় হাজারটা প্রশ্ন জটলা পাকিয়ে গেছে। রাজ বুঝতে পারছে না এই মুহূর্তে তার কি করা উচিত। নিজের মন থেকে যাকে ভালোবাসেও সেই লাবণী কিনা তাকে ঠকালো। রাজ একটা দীর্ঘশ্বাস ফেলে ফোন থেকে সিমটা বের করে ভেঙে ফেলল। জীবনে অনেক গুরুত্বপূর্ণ সময় নষ্ট করে ফেলেছে রাজ। এই সময়গুলো তো আর ফিরে পাওয়া যাবে না, তবে নিজের ভুলটা ঠিক শুধরে নেওয়া যাবে। রাজ সোফা থেকে উঠে বসতেই রুহি এলো রুমে। রাজ রুহির দিকে তাকাতেই রুহি মাথাটা নিচু করে ঠায় দাঁড়িয়ে পড়ল। রাজ রুহিকে উদ্দেশ্য করে শক্ত গলায় বলে উঠল, কোথায় ছিলে তুমি? ঢ্যাং ঢ্যাং করে সারাদিন বাহিরে বাহিরে ঘোরার কি আছে? রুমে বসে রেস্ট করতে পারো না? জি, আমার তো রুম নেই। আপনি ফিরে এসে যদি আপনার রুমে আমায় দেখে রেগে যান, তাই আমি আসিনি রুমে। এখন বিছানায় গিয়ে বসো। আমি তোমার সাথে জরুরি একটা কথা বলতে চাই।
রাজের কথাটা শুনে রুহির বুকের মধ্যে দুমড়ে মুচড়ে উঠল। রুহি ভাবছে রাজ আবার কি জরুরি কথা বলবে। রাজ আবার ডিভোর্স নিয়ে কিছু বলবে না তো? ডিভোর্সের কথা শুনে রুহির গলা শুকিয়ে গেল। রুহি ডিভোর্সি হয়ে বাঁচতে পারবে না এই সমাজে। তাই রুহি ভেবে নিয়েছে রাজটাকে ছেড়ে দেয় তবে সে আত্মহত্যার পথ বেছে নেবে। রাজের কথা মতো রুহি বিছানায় গিয়ে বসলো। রাজ দরজাটা বন্ধ করে দিয়ে রুহির পাশে এসে বসলো। রুহির বুকের মধ্যে ধুকপুক ধুকপুক শব্দটা বেশ জোরে করছে। রাজ রুহির দিকে তাকিয়ে বেশ বুঝতে পারছে রুহির মনের অবস্থা। রাজ রুহিকে উদ্দেশ্য করে বলল, আমি তোমায় যেই কথাটা বলতে চাই সেটা শোনার পর তুমি কোনো উল্টাপাল্টা কথা বলবে না, শুধু উত্তর দিবে, ঠিক আছে? জি ঠিক আছে, বলুন। আমি তোমায় ভালোবাসি, তোমায় নিয়ে সারা জীবন একসাথে থাকতে চাই, তোমার পাগল হয়ে বাঁচতে চাই। রাখবে তো আমায় তোমার পাশে? রাজের মুখে ভালোবাসার কথা শুনে রুহি ভীষণ চমকে যায়। নিজের কানকে যেন বিশ্বাস করতে পারছে না রুহি। রাজ যেটা বলছে সেটা কি সত্যি? রুহি প্রশ্নসূচক দৃষ্টিতে রাজের দিকে তাকিয়ে বলল, আপনি যা বলছেন তা ঠিক ভেবে বলছেন তো? আমাকে তো আপনার পছন্দ নয়, আমায় আপনি ভালোবাসবেন মানে? আমি আসল ভালোবাসা দেখতে পাইনি, মরিচিকার পেছনে ছুটে আমার সত্যিকারের ভালোবাসার মানুষটিকে তুচ্ছ তাচ্ছিল্য করেছি। আজ আমি নিজের ভুলটা বুঝতে পেরেছি, তাই তোমার কাছে একটু ভালোবাসা খুঁজে নিতে এসেছি। দিবে না ভালোবাসা? রাজের কথা শুনে রুহি আর নিজেকে সামলাতে পারল না। নিজের চোখ থেকে নোনা জলটুকু ছেড়ে দিয়ে রুহি রাজকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আমি অনেকটা আশা নিয়ে আপনার ঘরে এসেছি, একটু ভালোবাসা পাবার জন্য। আপনি যখন আমায় ফিরিয়ে দিয়েছেন তখন মরে যেতে ইচ্ছে করছিল। আমি আপনার থেকে একটু ভালোবাসা চাই। আমার জীবনের প্রথম ও শেষ ভালোবাসাটা আপনি। রাজ রুহিকে নিজের বুকে টেনে নিল। রুহি রাজের বুকে মাথা রেখে হেঁচকি তুলে কান্না করতে লাগলো। নারী ভালোবাসার পাগল। একটু ভালোবাসা পাওয়ার জন্য নারী নিজের সবকিছু দিয়ে দিতে পারে। রুহিও রাজের ভালোবাসার জন্য নিজের জীবন দিতেও দুবার চিন্তা করবে না। রাজ আগে থেকেই জানে রুহির পারিবারিক অবস্থা। রুহি অনেক অত্যাচার সহ্য করে আজ তার বাড়ি, তার স্ত্রী হয়ে এসেছে। এই মেয়েটার জীবনে যদি এখন সুখ না পায় তবে সেটার জন্য রাজ একান্ত দায়ী থাকবে। রাজ রুহিকে শান্ত করার জন্য রুহির কপালে নিজের ঠোঁটজোড়া ছুঁইয়ে দিয়ে রুহিকে উদ্দেশ্য করে বলল, আর কান্না করো না সোনা, এবার থেমে যাও। আমি জানি আমি তোমায় অনেক কষ্ট দিয়েছি, আর কখনো কষ্ট দিব না, প্রমিস। আমি কোনো কষ্টের কথা ভেবে কান্না করছি না। আমার চোখের কোণে আজ সুখের জল এসেছে। আপনার বুকে ঠাঁই পেয়ে প্রশান্তিতে আমার চোখ থেকে সুখের জল এসেছে। আর যেন এই চোখে জল না আসে। আমি এই চোখে শুধুমাত্র কাজল দেখতে চাই, আর ঠোঁটের কোণে সবসময় হাসি। মনে থাকবে তো? জি, খুব মনে থাকবে। এবার আমায় আদর ভালোবাসার প্রিয় মানুষটিকে আদর করতে দাও। কি আদর? আমি আদর খেতে পারি না তো। তাই নাকি? আচ্ছা ঠিক আছে, আমি আদর করছি, দেখি খেতে পারো কি পারো না। এই না না, এখন তো দিনের আলো আছে, এ সময় আদর করা চলবে না। রাতে আদর করিয়েন। না না, রাত অবধি অপেক্ষা করার মতো ধৈর্য আমার নেই, আমার এখনই আদর করতে হবে। রাজ কথাটা শেষ করার পূর্বেই রুহির কোমরে নিজের হাত জোড়া রেখে, রুহির ঠোঁটের উপর নিজের ঠোঁট জোড়া রেখে পরমাবেশে রুহিকে আদর করতে লাগলো। রুহির ঠোঁটে নরম স্পর্শ নিজের ঠোঁটে মেখে নিয়ে রাজ পরম শান্তি অনুভব করতে লাগলো। নিজের স্ত্রীর মতো আদর করার মতো অনুভূতির কথা বলি বা ভালোবাসার অনুভূতির কথা বলি, যেটাই হোক না কেন, কোনো স্ত্রীর মতো শান্তি এই জাহানের কেউ দিতে পারবে না। রাজ রুহির ঠোঁটের মলিন স্পর্শে নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলতে শুরু করেছে। রুহিও রাজের ভালোবাসার পরশ পেতেই নিজের শরীরের মধ্যে এক অদ্ভুত শিহরণ অনুভব করছে। হয়তো এটাকেই ভালোবাসার অনুভূতি বলে। রুহিও রাজের সাথে সমান তালে রেসপন্স করতে লাগলো। দুজন উন্মাদের মতো একে অপরকে পাগলের মতো চুমু খেতে লাগলো। আজ যেন তারা নিজেদের মধ্যে হারিয়ে যাবে। ভালোবাসার এক অদ্ভুত শিহরণে মেতে উঠবে দুজন। রাজ অনেকটা সময় ধরে রুহির ঠোঁটের চুমু খেয়ে রুহিকে বিছানায় শুয়ে দিল। অতঃপর রুহির বুকের উপর উঠে রাজ উন্মাদের মতো আদর করতে লাগলো রুহিকে। রুহি রাজের আদর পেয়ে নিজেকে সত্যিকারের একজন নারী ভাবতে শুরু করলো। একজনের ভালোবাসার মানুষ ভাবতে লাগলো নিজেকে। প্রায় ঘন্টাখানেক আদর করে রাজ ক্লান্ত হয়ে রুহির উপর শুয়ে পড়তেই রুহি রাজকে উদ্দেশ্য করে মৃদু কণ্ঠে বলল,
তোমার এই ভালোবাসার পরশ আমি বারবার হাজারবার পেতে চাই। তোমাকে নিজের সমস্ত ভালোবাসা উজাড় করে দিয়ে শান্তি অনুভব করি আমি। নিজের থেকেও অনেক বেশি ভালোবাসি তোমায়। অতপর আর কি, বিধাতা হয়তো নিজেই চাইছিল রুহির জীবনের সকল কষ্ট দুঃখ বেদনাকে দূরে করে দিতে, তাই তো রাজকে রুহির করে দিল। আপনারা সবাই রুহি আর রাজের জন্য দোয়া করবেন, তারা যেন সব সময় ভালোবাসায় থাকতে পারে।